নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ধানশ্রী। বারোয়ারি তলায় ঢপ কীর্তন আজ শেষ হয়ে গেল। গানটা আরও ভালো জমেছিল আজ। রাধাকে দেখে মনে হচ্ছিল সে যেন মাটির নয়, আকাশ থেকে নেমে এসেছে। তার গলায় গন্ধর্ব লোকের সুর। হিয়ারও পরশ লাগি হিয়ামোর কাঁদে। তেমনি নাট মন্দিরের বাইরে দরজার সামনে অসংখ্য চাষা ভুষুর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গান শুনেছে সুধাকর। হিয়ার পরশের জন্য হিয়া কাঁদে না, কথাটা ভুল। বুকের প্রত্যেকটা হাড় পাজরা ফুঁড়ে খাক হয়ে যেতে থাকে। চারদিকে বারবার হাততালি পড়েছে। আজ সাহাবাবুদের বাড়ির ছেলেরা শহরের কায়দায় বলেছে, অ্যাঙ্কর অ্যাঙ্কর। আর তারই তালে দুলে উঠেছে রাধার শরীর, যেন জোয়ারের ঢেউ দুলেছে উছল গাঙে। রামদন সাহা নিজে দাঁড়িয়ে উঠে বলেছেন, একটা সোনার মেডেল দেবেন রাধাকে। রাধা তাকে হাত জোর করে নমস্কার করেছে, কিন্তু সুধাকর এসব দেখেছে নিছক ছায়াবাজির মতো, যেন স্বপ্ন দেখেছে। শুধু অপেক্ষা করেছে কখন শেষ হবে গান, কখন সে অন্ধকার গাব গাছের নিচে। আসর শেষ হয়ে গেছে অনেকক্ষণ। কালো ছায়ার তলায় নিশ্চল প্রতীক্ষা সুধাকরের। সময় বয়ে চলেছে, কই রাধা তো আসছে না এখনো। তবে কি আসবে না? তবে কি মিথ্যে স্তোক দিয়েছে কাল? সুধাকরের চোখের সামনে একটা রক্তাক্ত ঘূর্ণি ঘুরছে যেন। যদি না আসে তাহলে? শুকনো পাতার ওপর খরখর শব্দ একটা। সুধাকরের হৃৎপিণ্ড যেন ফেটে বেরিয়ে যেতে চাইল। রাধাই বটে, অন্ধকারের মধ্যে একটা শ্বেতপদ্মের মতো দাঁড়িয়ে আছে সে। চিকচিক করছে গলার সোনার হার। সুধাকর এগিয়ে এলো, দুঃসহ উত্তেজনায় বললে, রাধা। দুপা পিছিয়ে গেল রাধা। বললে, না। আমার সঙ্গে চলো রাধা, নদীতে নয়, খালের ঘাটে নৌকা রেখে এসেছি। দুটো সুপরিবন পার হলেই খাল। আঁধারে আঁধারে চলে যাব, কেউ দেখতে পাবে না। আমি যাব না। পাথরের মতো শক্ত শোনালো রাধার স্বর। সুধাকরের গায়ে যেন সাপের ছোবল লাগলো। রাধা, আমি যাব না। কেন যাবি না? কেন যাব? রাধার গলার স্বরে বিদ্রোহ ভেঙে পড়ল। কোন দুঃখে মরতে যাব তোমার সঙ্গে? 6 বছর আগে তোমায় ভালো লেগেছিল। একটা মাতাল শয়তানের হাত থেকে বাঁচবার জন্যে আসতে চেয়েছিলাম তোমার সঙ্গে, কিন্তু আজ তো আমার কোনো কষ্ট নেই। কত নাম হয়েছে আমার, গয়না হয়েছে, টাকা হয়েছে, সর্দার বৈরাগে আমার হাতের মুঠোই। কেন যাব আমি? সুধাকরের গলার স্বর যেন বন্ধ হয়ে আসতে চাইল। রাধা, ছোট রায়কর্তাও তোমাকে অনেক সোনাদানা দিয়েছিল বই কি, কিন্তু সেদিন আমার বয়স ছিল অল্প, তাই তার কদর বুঝতে পারিনি। কিন্তু আজ আমার চোখ খুলেছে, আমি জানি টাকাতেই সুখ। সে টাকা আমি দুহাতে রোজগার করতে পারবো। মাজি, তুমি ফিরে যাও। রাধা, তুমি ফিরেই যাও মাজি, সেই ভালো হবে সবচেয়ে। সর্দার বৈরাগী টের পেয়ে যাবে এখনই। সে এলে আর তোমার রক্ষা থাকবে না। এককালে ডাকাতি করত সে, দরকার হলে এখনও খুন করতে পারে। তাহলে সেই চেষ্টায় সে করুক। সুধাকর আর নিজের ধৈর্য রাখতে পারল না। দৃঢ় কঠিন বাহুতে হঠাৎ সে দুহাতে রাধাকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। কাল রাতের মতোই একটা তীক্ষ্ণ চিৎকার তুলতে চাইল রাধা। কাল রাতের মতোই সুধাকর তার মুখ চেপে ধরল। তীব্র গোঙানি, প্রাণপণ ছটফটানি কিছুক্ষণ। কাঁধের গামছাটা সজোরে সুধাকর রাধার মুখের ভেতরে চালিয়ে দিলে। একটু পরে নিঃসার হয়ে এলিয়ে পড়ল রাধা। ঝোপের মধ্যে থেকে এগিয়ে এলো মকবুল। দিব্যি হয়েছে খাসা। এই হলো পাকা হাতের কাজ, পালাও এবার। অন্ধকার সুপুরি বাগানের মধ্যে দিয়ে পথ। মাঝরাতে চাঁদ উঠতে আরও দেরি আছে খানিকটা। রাধাকে কাঁধের উপর তুলে নিয়ে খুঁজো হয়ে এগোতে লাগলো সুধাকর। কিন্তু পিঠে অত বড় ভারটাকেও যথেষ্ট ভারী বলে মনে হচ্ছে না তার। শুধু রক্তের চাপে বুকের ভেতরটা যেন ফেটে যাওয়ার উপক্রম করছে। আর পেছনে পেছনে পাহারা দিতে দিতে আসছে মকবুল। ঠিকই বুঝেছিল সে, মেয়েদের পেতে গেলে জোর চাই, সে টাকার জোর হোক আর গায়ের জোরই হোক। খালের ধারে যেখানে শ্মশান, আশেপাশে জনমানুষের চিহ্ন নেই যেখানে, সেইখানেই ভাঙা ঘাটলার আড়ালে সুধাকরের নৌকাটা লুকানো ছিল। রাধাকে নৌকায় নামিয়ে ছইয়ের ভেতরে তাকে ঠেলে দিলে সুধাকর। মরার মতো পরে রইল রাধা। তারপরে দুখানা দাঁড় ধরল দুজনে। তীরের মতো খালের কালো জল কেটে নৌকা এগিয়ে চলল। একটি কথা নেই কারোর মুখে। প্রায় 10 মিনিট পরে নৌকা বড় গাঙে গিয়ে পড়ল।
স্টিমার কাঠ অনেকখানি বাঁ দিকে পড়ে আছে। মিটমিট করছে ঘাটের কেরোসিনের আলোটা। জড়াজড়ি করে দাঁড়িয়ে আছে নৌকাগুলো। সেই দিকে তাকিয়ে একটা কথা মনে পড়ে গেল সুধাকরের। দোস্ত, তোমার নৌকা যে পরে রইল। নৌকা আমার নয়, ইদ্রিস মিয়ার। কিন্তু কেন মিচিমিচি নিয়ে আসতে যাব ওই বাঁদির বাচ্চার নৌকা? ছুঁচো মেরে হাত গন্ধ করতে যাব কোন দুঃখে? আমি তো শহরে চলেছি, খেটেই খাবো সেখানে। ওর নৌকা থাক পরে, গরজ থাকে তো নিজেই নিয়ে যাবে খোঁজ করে। আর কোনো কথা বলল না কেউ। দুখানা দাঁড়ের টানে নৌকা তরতর করে এগিয়ে চলল কালো অন্ধকারের স্রোত বেয়ে। তারপর আরও খানিকটা পরে যখন মাঝরাতের চাঁদ উঠল আকাশে, দুজনের মুখে পড়ল তার আলো, তখন আবার কথা কইল মকবুল। মুখের গামছাটা খুলে দাও মেয়েটার, নইলে শেষে হয়তো দম আটকেই মরে যাবে। রাত ভোর হয়ে গেছে। রাধা চোখ মেলল। স্থিমিত শান্ত আলোয় ঝিমন্ত চোখে বইটা বাইছে সুধাকর। রাধা কিছুক্ষণ তাকিয়ে রইল তার দিকে। মাথাটা তার পরিষ্কার হয়ে গেছে অনেকক্ষণ। রাধা ডাকল, মাজি। সুধাকর চমকে উঠল। রাধা উঠে বসেছে গলুইয়ে হেলান দিয়ে। আবার ডাকল, মাজি। সুধাকর বিবর্ণ হয়ে গেল। হঠাৎ যেন নিজের অপরাধটা একটা কালো ছায়ার মতো তার সামনে এসে দাঁড়ালো। রাধাকে জোর করে ধরে এনেছে সে, কিন্তু রাধার মন যদি ধরা না দেয় তার কাছে। চোখ তুলে তাকানোর সাহসও সে খুঁজে পেল না। নত দৃষ্টিতে পাণ্ডুর জলের দিকে চেয়ে রইল। রাধা বললে, অত শক্ত করে কি মুখ বাঁধে? একটু হলেই মরে যেতাম যে। আমায় মাফ করু রাধা। একটা আবেগ ঠেলে এলো সুধাকরের গলায়। ঝোঁকের মাথায় তোমাকে ধরে এনেছি, কিন্তু এখন দেখছি তাতে লাভ নেই। আমি তোমায় ফিরিয়েই দিয়ে আসব। রাধা হাসল, করুণ ক্লান্ত হাসি। ফিরে যদি যাব, তাহলে কাল কেন দেখা করতে আসবো তোমার সঙ্গে? হঠাৎ নৌকাটা দুলে উঠল, যেন একদিকে হেলে গেল একবার। রাধা বললে, কি করছো? ডুবিয়ে দেবে নাকি নৌকা? জোর করে ধরে এনে শেষে ডুবিয়ে মারবে নদীতে? বিহবল বিস্ময়ী সুধাকর বললে, তোমার কথা আমি বুঝতে পারছি না। রাধা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর চোখ তুলল আকাশের দিকে। পূবের দিগন্ত রাঙা হয়ে আসছে। সাদা মেঘের মাথায় সিঁদুর পড়ছে একটু একটু করে। তারই একটুখানি আভা এসে যেন রাধার স্মৃতিতেও পড়ল। অন্তত সেই রকমই মনে হলো সুধাকরের। রাধা গম্ভীর গলায় বললে, কী যে হয়েছে সে কি আমি বুঝতে পারছি? আমি খাঁচার পাখির মতো। খাঁচা আমার সয়ে গেছে। দাঁড়ে বসে নিশ্চিন্তে দিন কাটাতে আমার ভালো লাগে, কিন্তু কেউ যদি খাঁচার বাইরে এনে আমায় ছেড়ে দেয়, তাহলে কি ফিরে যাওয়ার কথা ভাবতে পারি আমি? আর একটু স্পষ্ট করে বলল রাধা। আকুল গলায় জানতে চাইল সুধাকর, কি স্পষ্ট করে বলবো এর চেয়ে? সিঁদুরে আলোটা এবার শুধু রাধার স্মৃতিতেই নয়, তার সারা কপালেও ছড়িয়ে পড়ল। ছোট রায়কর্তার ঘর থেকে পালাতে পারতাম অনেক দিন আগেই। তবু এত দেরি হলো কেন পালাতে? খাঁচার নেশা আমার সহজে কাটতে চায় না। ভেবেছিলাম বৈষ্টমী হয়ে বৃন্দাবনে চলে যাব, তোমাকেও ভুলে যাব। পারলাম কই? পদ্মার উপরে শ্রীপাঠ খেতুরের মেলায় গিয়ে পড়লাম সর্দার বৈরাগীর হাতে। ভিড়লাম ঢপের দলে। সর্দার বৈরাগী আমাকে সেবাদাসী করে নিতে চাইল। লোভ সামলাতে পারলাম না, আবার চলে এলাম খাঁচায়। তারপর কাল রাতে তুমি এলে। মন একবার দুলে উঠল। তারপরেই মনে হলো আর নয়, এই বেশ আছি। কিন্তু থাকতে তো পারলাম না। চলে এলাম তোমার সঙ্গে দেখা করতে। আর তুমিও কি করবে সেও আমি জানতাম। তোমার চোখ দেখেই আগের রাতে সে আমি বুঝতে পেরেছিলাম। তবে কেন মিথ্যে করে আমায় বাধা দিলে? মিথ্যে করে বাধা দিইনি মাজি, সেও সত্যি। জোর করে না আনলে আমায় তুমি পেতে না। সর্দার বৈরাগী তার জোরে আমায় ধরে রাখত। ভোরের আলো এবার সোনা হয়ে রাধার চোখ মুখ আলো করে তুলল। সুধাকর এবার সোজা হয়ে বসল। 18 বছরের চঞ্চলতা ফিরে এসেছে শরীরে। এসেছে 24 বছরের অভিজ্ঞতা। হাতের পেশিতে সমস্ত শক্তি এনে জোর করে বইটায় টান দিলে সুধাকর। বললে, এবার আমার জোরেই তোমায় ধরে রাখবো রাধা। রাধা হাসল। সূর্যের প্রথম আলোয় মন বোলানো অপরূপ হাসি। পারবে? পারবো। কোথায় নিয়ে চলেছ আমাকে? শহরে? না, শহরে নয়। এবার সুধাকর হাসল। সেখানে অনেক ছোট রায়কর্তা আছে, অনেক সর্দার বৈরাগী আছে। তাদের সকলের সঙ্গে জোরে আমি পেরে উঠব না। আমি তোমায় দক্ষিণে নিয়ে যাব। দক্ষিণে? হ্যাঁ, নতুন চরে নতুন মাটি উঠেছে সেখানে। বিনা পয়সায় পত্তনে পাওয়া যায় শুনেছি। নোনা খাটিয়ে ফসল ফলাবো আগে, তারপরে দেব খাজনা। আর সেইখানে ঘর বাঁধব তোমায় নিয়ে। রাধা স্মিত মুখে তাকিয়ে রইল।
আর ঠিক সেই সময় কাঠের পাটাতনের তলা থেকে এক লাফে সুধাকরের কোলের কাছে লাফিয়ে উঠল জুয়ান। রাধা চমকে উঠে চাপা আর্তনাদ করল একটা। সুধাকর হা হা করে হেসে উঠল। ভয় নেই, আমার উত, জুয়ান ওর নাম। দুজন বন্ধু আমার, একজন জুয়ান আর একজন মকবুল। জুয়ান তখন সুধাকরের হাঁটুতে মাথা ঘষছে। এক হাতে সস্নেহে তার মাথায় হাত বুলোতে লাগলো সুধাকর। কৌতুক ভরা চোখে রাধা দেখতে লাগলো। তারপর শুধালো, মকবুলকে? সে না থাকলে কি করে আনতাম তোমাকে? সেই তো ভরসা দিয়েছিল। তাকিয়ে দেখো, পেছনের গলুইয়ে সে ঘুমোচ্ছে। রাধা ফিরে তাকালো। কই, পেছনের গলুইয়ে তো কেউ নেই। নেই? সুধাকর চকিত হয়ে উঠে দাঁড়ালো। নেই? তাই তো, তবে কোথায় গেল মকবুল? পাণ্ডুর বিবর্ণ মুখে বললে, তবে কি জলে পড়ে গেল? অনেকক্ষণ আগে নৌকাটা একবার দুলে উঠেছিল বটে। ঝুপ করে একটা আওয়াজও হয়েছিল। আমি ভেবেছিলাম শুশুকের সঙ্গে ধাক্কা লাগলো বোধ হয়। তবে কি মকবুল ঘুমোতে ঘুমোতে? কিন্তু মকবুল তো ঘুমোতে ঘুমোতে জলে পড়ে যায়নি। একটা চরের পাশ দিয়ে যখন নৌকা চলেছে তখন নিজে এসে টুপ করে নেমে পড়েছিল তা থেকে। কারণ রোকেয়াকে সে পায়নি, কিন্তু দেখেছে রাধাকে কি করে পেয়েছে সুধাকর। আরও দেখেছে রাধার রূপ। নিজের বুকের মধ্যে শুনেছে উচ্ছ্বসিত কলধ্বনি। যদি নিজের মনের পশুটা তার বাক না মানে, যদি ওইভাবে সেও সুধাকরের কাছ থেকে রাধাকে কেড়ে নেওয়ার কথা ভাবে, যদি শয়তান তার মাথার ভেতরেই সব কিছু ওলটপালট করে দেয়, তার চেয়ে প্রথম সূর্যের আলোয় একটা নির্জন চরের এক বুক বেনাগাসের মধ্যে দাঁড়িয়ে মকবুল ভাবতে লাগলো, তার চেয়ে আরেকবার ফিরে যাব গ্রামে। আরেকবার নতুনভাবে চেষ্টা করে দেখবে রোকেয়াকে সত্যি ফিরে পাওয়া যায় কিনা।